আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। আজকে এই মুহূর্তে যখন এসছি তখন আপনারা জানেন যে গতকাল সারা দিন সারা বাংলাদেশের লোকজনের একটা টেনশন গিয়েছে সেই আগুন নিয়ে। এতে অনেকেই হয়তো সর্বশান্ত হয়েছেন, আবার অনেকে বগলে হাত দিয়ে তালি বাজাচ্ছেন। দেশের পরিস্থিতি কি হচ্ছে বা কি হবে তা হয়তো কেউ একটু চিন্তাও করেনি, কেউ বলতো অনেকেই চিন্তা করেনি হয়তো। আজকে আপনারা আমার হেডলাইন দেখে হয়তো চিন্তা করছেন আমি আবার এটা কি বলছি। আর 8-10 ঘন্টা টাইম আছে। অনেকে আমরা বলছে আরে ভাই কি ঘটবে, আপনি তো বলেন ভাই আপনার কথার মিল নেই, এই নেই সে নেই। ভাই আমি তো আর আল্লাহ না, বলে আমার কথার মিল থাকবে তো 70-80%, 90%ও মিলে যাবে। আজকে আবার সকাল থেকে অনেকে মেসেজ দিয়েছে, আরে ভাই আপনি এটা কিভাবে বললেন, যে আপনি বললেন যে 15 দিনের ভিতরে অনেক কিছুই ঘটবে, এরপরেই দেখলাম যে দিনের 2টার পর থেকে শুরু হইলো একের পর এক ঘটনা, এটার কাহিনী কি? এটা বলছেন অনেকে। তাই বললাম যে ভাই আপনাদের তো আগেই আমি ইশারা দিয়েছি অনেক কিছুই ঘটবে, দেখতে থাকেন। তাজুল ইসলাম তো নিজেই বলেছে যে অনেক কিছুই ঘটবে, অনেক কিছুই ঘটছে। এটা তাজুল ইসলাম বলেছে না? তো তাজুল ইসলাম বলেছে, এরপর আমি আপনাদেরকে একটা ইশারা দিলাম যে কি কি ঘটতে যাবে বা কি কি ঘটবে একটু দেখুন। আমাদের এনসিপি বলেছে দেশে নিরাপত্তা নাই, ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নাসিরউদ্দিন পাটোয়ারি, বুঝেন, একটু বুঝেন, হ্যাঁ ঠিক আছে। এরপরে আর কি, এরপরে এখনো টাইম আছে, আর 8-10 ঘন্টা টাইম আছে। সুতরাং এর ভিতরে আরো কি কি ঘটে রাতের 12টার আগে দেখেন, তাইলে আজকে দিনের ফুল ক্যামেরা ফিল আপ। তো এত কিছু দেখার পরে আসলে আমার একটা গান মনে পড়ে গেল, ভাইয়া একটু গানটা গাই আপনাদেরকে, মনে কিছু নিন না। আর গানটা হচ্ছে তো সেইটা, লাগাইলে তো লাগে আগুন নিবাইব তোর কোন বাবাই, আগুন লাগাইস না আমার গায়, গায় রে আগুন লাগাইস না আমার গায়। আপনাদের নিশ্চয় মনে আছে আফগানিস্তান থেকে যখন আমেরিকান সেনাবাহিনী চলে যায় তখন আফগানিস্তানের সবকিছু ধ্বংস করে দিয়ে গিয়েছিল। সিরিয়াতেও সেম, ইরাকেও সেম, লিবিয়াতেও সেম, কিছুই রাখেনি। সুতরাং সেইটারই কি পরিকল্পনা হচ্ছে না? আপনারা সবাই জানেন, আমরা সবাই বলি যে আমেরিকা যার বন্ধু তার কোনো শত্রুর প্রয়োজন নেই। সুতরাং আমেরিকাই কি শত্রুতা আমি করাচ্ছে না এই ডাক্তার মহাজন ইউনুসকে দিয়ে? কি হয়েছে? আমার যা মনে হচ্ছে আপনার 30 তারিখের ভিতরে হয়তো দেখবেন যে কোনোদিন একটা চলতি ট্রেনে আগুন ধরে গেছে, 2-4-6টা বগি মারা গেছে। মারা গেছে মানে ভাই জ্বলে গেছে। এটা আহত হইতে পারেন কেউ কেউ, আবার নাও হইতে পারেন, সব উপরালা মালিক। হয়তো দেখবেন যে কোনো একটা খাদ্য গুদামে আগুন লেগে গেছে, অথবা দেখবেন যে আপনার বাস ডিপুতে আগুন লেগে বেশ কিছু বাস জ্বলে পুড়ে ছারখার। বাংলাদেশ ব্যাংকেও আগুন লাগতে পারে, এটার কোনো বিকল্প নেই। বিকল্প নেই বলতে আসলে আমি হচ্ছে যে এটার কোনো হাত পা নেই, লাগতে পারে। লাগবে না কেন? কারণ আগুন তো লাগতে পারে না, এটা তো আগুন তো দৈবিক ভাবে লাগছে না, এটা ইচ্ছাকৃত লাগানো হচ্ছে। যেমন আপনার ওই যে সচিবালয়ে লাগানো হয়েছিল মনে আছে, 6টি মন্ত্রণালয়ের সমস্ত কাগজপত্র পুড়ে গিয়েছিল, যেগুলোতে ওনারা কোটি টাকার দুর্নীতি করেছিল, সেটার কোনো রিপোর্ট বেরিয়েছে? বা এই যে ঢাকা এয়ারপোর্টে আগুন লাগলো, এই যে জাহাজ ডুবি হলো, অমুক তমুক, এগুলোর কোনো রিপোর্ট কিছুই পাবেন না। তো সেটা সমস্যা নেই, কারণ ঢাকা এয়ারপোর্টে যাদের মাল পুড়েছে ইন্স্যুরেন্স করা আছে, সবার ইন্স্যুরেন্স থেকে টাকা পাওয়া যাবে না, 6 মাস দেরি হবে। নদীতে জাহাজ আগুন লাগছে, সেটারও ইন্স্যুরেন্স করা আছে, পেয়ে যাইতে পারেন টাকা। ইনসেপ্টার কারখানাতে আগুন, সেটারও টাকা পেয়ে যাবেন। এছাড়া আরো যা যা আগুন লাগবে সব টাকা পেয়ে যাবেন, কারণ সাধারণ কর্পোরেশন আছে না ভাই, ইন্স্যুরেন্স কোম্পানি, মানে বাংলাদেশের যত বেসরকারি কোম্পানি সবার বাবা তো হচ্ছে সাধারণ কর্পোরেশন, সেখান থেকে টাকা পেয়ে যাবেন। সুতরাং এই টাকা তো এসেই যাবে আপনাদের কাছে, এটা নিয়ে খুব একটা দুশ্চিন্তারও দরকার নাই। তবে কথা হচ্ছে যে ওই যে ডট ডট মারাটা কিন্তু পাবলিকই খাবে। হ্যাঁ, সাধারণ কর্পোরেশন থেকে ইন্স্যুরেন্সের যে টাকা পাবে সেটা কিন্তু আমাদের ট্যাক্সের টাকা, বাংলাদেশের জনগণের টাকা, রিক্সাওয়ালা, গরিব, মুটে, মজুর সকলেরই টাকা, সেই টাকা থেকেই দেওয়া হোক। আরো কি কি জায়গায় আগুন লাগে, কি কিভাবে আগুন লাগে, কোথায় কোথায় আগুন লাগে, কে কাকে আগুন লাগায়, একটু দেখেন, দেখতে থাকেন। আর বিএনপির ভাইয়েরা ইলেকশন, ওই যে পাটোয়ারি আজকে বলছে দেশে নিরাপত্তা নেই, সুতরাং হয়তো দেখতে পারেন যে হয়তো কোনো একদিন
পদ্মা সেতুর পাশের ওই যে রেল ব্রিজ যেটা করেছে, এইটা তো ভেঙে 2টা রেলের 6টা বগি পড়ে গেল, বাস নদীতে পড়ে গেল 2-4-5টা একসাথে। যাই হবে এখন থেকে সব একসাথে। আপনারা যেখানে যেখানে হাই সিকিউর করেছেন সব জায়গায় হয়তো আগুন আপনারাই লাগাচ্ছেন, এখানে অন্য কেউ লাগাচ্ছেন সরকারের সহযোগিতায়, সরকারের সর্বোচ্চ সহযোগিতা, প্রচ্ছন্ন সহযোগিতায় এবং নির্দেশিত পন্থায় আগুন লাগছে। হয়তো এমন দেখবে যে কালকে ভোরে উঠে দেখবে বাংলাদেশ ব্যাংকের ভেতরে আগুন লেগে গেছে। আপনারা চিন্তা করতেছেন এদিকে লাগবে ওইদিকে, আপনারা যেটা চিন্তা করবেন ঠিক তার বিপরীত দিকে এভাবে আগুন লাগতে থাকবে। সুতরাং এই আগুন কিভাবে নিভাবে আমার জানা নেই, তবে কষ্টটা জনগণের বাড়ছে, রুখে দাঁড়াবে জনগণ, তাহলেই সব আগুন নিভবে। ইনকিলাব মঞ্চের ওসমান হাদিকে মেরে ফেলা এবং তার যতক্ষণ তিনি বেঁচে ছিলেন আহত হওয়ার পরে এবং এর সে সময় যে ঘটনাগুলো এবং এর পরবর্তী তার মৃত্যু পরবর্তী ঘটনাগুলো, এই প্রত্যেকটা ঘটনার মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশে কে নির্বাচন চায়, কে চায় না, কারা নির্বাচন চায়। শুধু নির্বাচন চায় না, বাংলাদেশে আসলে কি দেশে পরিণত করতে চায়। ওই যে বলে না যে ডক্টর ইউনূস আসার পর থেকে এমন একটা সিচুয়েশন হয়েছে যে এই দেশটাকে আফগানিস্তান, সুদান, তারপরে লেবানন, সিরিয়া, এইসব দেশ বানাবে, ঠিক লিবিয়ার মতন সেরকম সিচুয়েশনের দিকে। এবং কাদের কি উদ্দেশ্য আছে? বিপ্লবী সরকার, আপনারা যারা আমাদের রেগুলার চ্যানেল দেখেন তারা জেনে থাকবেন বাংলাদেশে প্রথমবার, বাংলাদেশে ফার্স্ট আমরাই কোনো রাজনৈতিক পরিসরে আলাপ ছাড়াই আমরা আপনাদেরকে আরো মাস 2 আগে একটা আলোচনায় বলেছিলাম যে একটা বিপ্লবী সরকার করার খায়েশ এই দেশে বড় একটা অংশের আছে এবং সেই অংশ শক্তিশালী। আপনাদেরকে যদি প্রশ্ন করি, বলেন তো এই বাংলাদেশে এখন কোন পক্ষ ইলেকশন চায় না? মানে ইলেকশন না, বা ইলেকশন প্রশ্নটা আরেকটু সহজ করি, যে ইলেকশন না হওয়ার জন্য সবচেয়ে বড় বাধা কারা? এই যে আওয়ামী লীগ ইলেকশন করতে দিবে না, আওয়ামী লীগ ইলেকশনে বাধা দিবে, বয়কট করবে, সমস্যা তৈরি করবে, নানান কিছু সরকার বলা হচ্ছে। আসলে কি আওয়ামী লীগ অতটা বাধা, নাকি ওই যে গোকুলে বাড়িছে বড় কোনো শত্রু, বদকারী যে শত্রু এই বাংলাদেশে 5 আগস্টের পরে আস্তানা গেছে এবং বিশাল মহিরুহে এখন বটবৃক্ষে পরিণত হয়েছে, সে বিষবৃক্ষে পরিণত হয়েছে। ওসমান হাদির মৃত্যুর পর সংক্ষেপে শুধু বলি, প্রথম আলো, ডেইলি স্টার ভাঙা, উদীচী, ছায়ানট, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ভাঙা, মব তৈরি করা, সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার, এগুলোর মধ্যে দিয়ে সবচেয়ে বড় চেহারা চলে এসছে এই দেশে একটি উগ্রপন্থী অংশ উত্থান ঘটতে যাচ্ছে। সেইটা বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বছর দেড়েক মানে 15-16 মাস গড়ানোর পরে সেই দল মুখে বলতে বাধ্য হয়েছে, কারণ ফার্স্ট ছোবলটা যদি পরে এখন সেটা বিএনপির উপরে পড়বে। দেখেন ওসমান হাদির জানাজায় গিয়ে দৌড় দিল সংসদ ভবনের দিকে, সংসদ ভবনে ঢুকে পড়ার চেষ্টা করলো। আচ্ছা, এরপর এই বিপ্লবের কি সুর তাদের মুখে, দেখেন তো দেখি ওই অডিও ভিডিওটা আপনারা যারা যারা এখন পর্যন্ত দেখেছেন। কনক সরোয়ার এই ধরনের সাহসী লোকদের নেতৃত্বে আমরা বিপ্লবী সরকার, আমরা শপথ বাক্য পাঠ করবো শহীদ মিনারের সামনে। আমি সাংবাদিক পিনাকি ভট্টাচার্য এবং ব্লগার ইউটিউবার ইলিয়াস হোসেন নিয়ে আমি কখনো কোনো মন্তব্য করি না, একেবারেই করি না। তবে একটা জিনিস একটু বলি, ধর্ম যার যার চর্চার বিষয়। পিনাকি ভট্টাচার্য সনাতন ধর্মাবলম্বী মানুষ, হিন্দু মানুষ, তাকে তারা তাদের সেই মুসলিম বিদ্রোহ বলেন বা কি বিপ্লবী সরকার, মুসলিম স্টেট, ইন্ডিয়া বিরোধী, ইন্ডিয়ার ভারতের তাবেদার রাষ্ট্র থেকে মুক্ত করার জন্য তারা পিনাকি ভট্টাচার্যকে চুজ করছে। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি, আপনারা কি কেউ যারা এই পিনাকি ভট্টাচার্যকে তারা এই নেতা মানছে, এখন বাংলাদেশের প্রধান করতে চায় বিপ্লবী সরকারের, তারা পিনাকি ভট্টাচার্যকে কখনো প্রপোজাল দিয়ে দেখেছেন? তারা তো ইসলামের খেদমত করছেন, যারা এই যে এখন আপনার বিপ্লবী সরকারের স্বপ্ন দেখে, তো ইসলামের খেদমত, ইসলামের আমন্ত্রণ পিনাকি ভট্টাচার্যকে কখনো কি দিয়েছেন? এবং পিনাকি ভট্টাচার্য কি সেই আমন্ত্রণ যদি পান তিনি কি গ্রহণ করবেন? ওনারা তো এই হিন্দুত্ববাদ, হিন্দু ধর্মাবলম্বী তাদেরকে পছন্দ করে না, বিশ্বাস করে না। এবং আমার জীবনে জানেন আমি বহু সনাতন ধর্মাবলম্বী, হিন্দু ধর্মাবলম্বী দেখেছি। আমি লিবারেল যেরকম দেখেছি, এমনিতে খুব লিবারেল উদারপন্থী বাইরের দিকে চেহারা, কিন্তু ভেতরে ভেতরে সাংঘাতিক কট্টরবাদী। আমাদের একজন নারী সাংবাদিক ছিলেন আমার পরিচিত, একসঙ্গে কাজও করেছি। এরকম বাইরে দিয়ে সাংঘাতিক উদারপন্থী, কিন্তু ভেতরে প্রচন্ড কট্টর হিন্দুত্ববাদ, গোড়া ধর্মবাদ, উগ্রবাদ। এই আমাদের ধর্মে যেরকম আছে এরকম সেম, আমাদের ধর্মে যেরকম গিজগিজ করছে না বিভিন্ন দিকে, সেরকম। তো যাক,
তাদেরকে নেতা মানতে চান। নেতা মানতে গিয়ে একের পর এক, আমি সাংবাদিক মাহমুদুর রহমানের একটা পোস্ট দেখছি, তার বক্তব্য কোট করা আছে। তিনি যখন শহীদ মিনার সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন, যে নির্বাচনে ওসমান হাদি নাই, সেই নির্বাচন দিয়ে আমরা কি করব? হাদির রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন খেলা চলতে পারে না। মাহমুদুর রহমান, সম্পাদক, দৈনিক আমার দেশ। মাহমুদুর রহমান নিঃসন্দেহে নির্যাতিত, কিন্তু তার এই বক্তব্যটা দিয়ে এমন কিছু কি পরিষ্কার হয়ে যাচ্ছে যে দেশ আসলে একটা অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয়া বা সেরকম পথেই আগাচ্ছে কিনা দেশের অবস্থা? আমরা আপনাদেরকে বলছি যে এই যে বিপ্লবীরা, নতুন বিপ্লবী, এদের সঙ্গে জুলাই আগস্টের কতটুকু সম্পর্ক আছে? এরা জুলাইয়ের স্পিরিট আসলে বহন করে কিনা, নাকি শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের পটভূমি হিসেবে ব্যবহার করছে? এই প্রশ্ন খুব সাংঘাতিকভাবে ওঠে না? চলুন এবার দেখে নেওয়া যাক যে কারণে আপনার ভারতের অ্যাটম তো না, পারমাণবিক বোমা দিয়ে আলু ভর্তা খাওয়ার স্বাদ হয়েছে এই বিপ্লবীদের কারো কারো। ভারত দেখে নেন, আপনাদের পারমাণবিক অস্ত্র কোনো কাজে লাগবে না, আমরা আলু ভর্তা করে খেয়ে ফেলবো ইনশাআল্লাহ। দর্শক, এই যদি হয় অবস্থা, এই যদি সিচুয়েশন হয়, তাহলে আপনি কি দিয়ে ব্যাখ্যা করবেন? এরা কি চুপ হয়ে যাবে হঠাৎ করে? এরা থেমে যাবে হঠাৎ করে? তা মোটেও না। এরা এদের এই প্ল্যান চালাতে থাকবে এবং বাংলাদেশকে বলা হয় না যে একটা বিশ্রী অবস্থার দিকে, অনেক পলিটিক্যাল বিশ্লেষক তারা নানানভাবে বলছেন যে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য এরা উঠে পড়ে লেগেছে। তার মধ্যে দিয়ে তারা তাদের নিজেদের স্বার্থ যাচাই করে নেবে, হাসিল করে নেবে এবং এই বাংলাদেশে আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সেন্টিমেন্টটা কাজে লাগিয়ে তারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সব চেষ্টা করবে। এখানে ভারত কোনো ফ্যাক্টর নেই। ভারতের সঙ্গে তাদের বাজাবাজি, ভারত 2 দিন যদি আইসা এখানে খালি মহড়া দেয়, তাহলে এগুলো সব ঠান্ডা হয়ে যাবে। বিষয় হলো এটা ইস্যু, পলিটিক্যাল ইস্যু করে তারা রাজনীতির ফায়দা হাসিলের চেষ্টা। 25 তারিখ, এই মাসে ডিসেম্বরের 25 তারিখ তারেক রহমান কি দেশে ফিরছেন? এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। কারণ তারেক রহমান, আমরা যা খবর পেয়েছি, তারেক রহমান পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করেছিলেন দেশে ফেরার ব্যাপারে উনি নিশ্চিত হওয়ার জন্য। পেন্টাগন থেকে তাকে বলা হয়েছে যে এই মুহূর্তে আপনার দেশে ফেরাটা খুব একটা ঠিক হবে না। কারণ এর আগে ট্রেসি জেকবসন কিন্তু বলে দিয়েছিলেন, ইউ আর নাও সেফ, ইউ আর নট সেফ ইন বাংলাদেশ রাইট নাও। তারপর পেন্টাগন যখন এই উপদেশটা দিলেন যে আপনার জন্য বাংলাদেশ এখনো পর্যন্ত নিরাপদ নয়, সেক্ষেত্রে তারেক রহমানের টিকিট কাটা থাকলেও তারেক রহমান কি দেশে ফিরবেন? তার কতগুলো কারণ বলা হচ্ছে, সে কারণগুলো কোনোটাই ফেলে দেওয়ার মতো নয়। এর মধ্যে হাদির মৃত্যু আছে, জামাতের রোল রয়েছে, বিএনপি আছে, অনেকেরই রোল রয়েছে। যেমন হাদি শুধু ভারতবর্ষের বিরোধিতা করতেন না, তিনি বিরোধিতা করতেন ইউনূসের, তিনি বিরোধিতা করতেন জামাতের, তিনি বিরোধিতা করতেন এনসিপি নেতাদের যারা চোর বাটপার, এমনকি তিনি বিএনপিরও বিরোধিতা করতেন। তাই সবার কাছে একটা চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছিল হাদি, ওসমান হাদি। এখন এনসিপির একটা এবং জামাতের মধ্যে একটা ভেতরে গাঁটবন্ধন হয়েছে। এনসিপি এবং জামাত মনে করছে যদি হাদি ফেরে তাহলে হাদির যে সংগঠন, সম্ভবত ইনকিলাব, আমি যদি ভুল বলে থাকি তারপরে আপনারা শুধরে দেবেন। তো এই মঞ্চে তিনি একটা আলাদা মঞ্চ করেছিলেন, তিনি যে অন্য কোনো দলে আমি জয়েন করব না, এরা সব হচ্ছে 2 নম্বর, দেশকে লুটে পুটে খেতে এসছে। তাই হাদির প্রতি জনসমর্থন ধীরে ধীরে বাড়ছিল। যেমন
ইউনূস একটা চিন্তার মধ্যে ছিলেন, তেমনি এনসিপি এবং জামাতও খুব চিন্তার মধ্যে ছিল। হাদি তার প্রাণ সংশয় নিয়ে দুবার জিডি করতে গেছিলেন, কিন্তু দুবারই জিডি তার নেওয়া হয়নি, মানে পুলিশ অ্যাকসেপ্টই করেনি, লেখেইনি, তাকে কোনো নিরাপত্তাও দেওয়া হয়নি। এই নিরাপত্তা না দেওয়ার কারণে হাদির এই মর্মান্তিক মৃত্যু হলো। এবং এর পেছনে রয়েছে সিআই এর মতে জামাত। জামাত কোনো মতেই চায়নি যে আসনে হাদি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছে সেই আসনে জামাতের ক্যান্ডিডেট যদি হারে, যেখানে জামাতের ক্যান্ডিডেট দিয়েছে, তাহলে জামাতের মুখ পুড়বে। আর জামাতের একার পক্ষে দেশ চালানো মানে কি ভোটে জেতা সম্ভব না, বা সংখ্যাগরিষ্ঠতা আনা সম্ভব নয়। সেক্ষেত্রে দরকার হচ্ছে বিএনপি। এখন বিএনপির বিরুদ্ধেও যখন সে সমালোচনায় মুখর, তাহলে তাকে সবাই মিলে সরিয়ে দেওয়ার জন্য একটা প্ল্যান করা হয়। এটা আমার কথা না, ওটা সিআই এর কথা। প্ল্যান করা হয়। এবং গত পরশুদিনকে যে কাণ্ডটি ঘটেছে, কালকে না পরশুদিনকে, এই যে দীপু চন্দ্র দাস যে ময়মনসিংহে যাকে মারা হলো, নৃশংসভাবে মারা হলো, তার পাশাপাশি আর একটি ঘটনা ঘটেছিল। একজন মহিলা এবং তার শিশুকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। মহিলা কোনো রকমে বেঁচে গেছে, শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই শিশুটির মা, তিনি বিএনপি করতেন। তাহলে বিএনপি যিনি করেন, তিনি যদি মানে সুরক্ষিত না থাকেন, তাহলে হাদি কি করে সুরক্ষিত থাকে? এই প্রশ্নটাও কিন্তু উঠেছে। আর এই যে আপনারা দেখছেন পুলিশ বাহিনী, সে তো পুরো নিষ্ক্রিয় হয়ে রয়েছে, কারণ তারা ডিমোরালাইজ হয়ে রয়েছে। আর আপনাদের এই যে হিজড়া যে সেনাবাহিনী, তারা তো একেবারে পুলিশের থেকেও তারা হচ্ছে গিয়ে আরো নরাধম। তারা দেশকে রক্ষা করবে কি? তারা জনতার হাত থেকে দেশকে বাঁচাতে পারে না, বাইরের শত্রুকে রক্ষা করবে কি? তিনি ভারতবর্ষের সেনাপ্রধানকে ফোন করেছিলেন, কি উত্তর পেয়েছেন না পেয়েছেন, তার পরিপ্রেক্ষিতে কি সেনাপ্রধান বলেছেন না বলেছেন, সেটা আমি সন্ধ্যেবেলার ভিডিওতে বলবো। আচ্ছা করে ঝাড় দিয়েছেন এবং সময়সীমা বেঁধে দিয়েছেন। তো যাই হোক, এখন যে সেনাবাহিনী প্রধানমন্ত্রীর বাসভবন খুলে দেয় জনতার জন্য, যে সেনাবাহিনী কোনো মবকে কন্ট্রোল করতে পারে না, তার চোখের সামনে মেরে দেয়, সে নিশ্চুপ হয়ে দেখে, নিথর হয়ে দাঁড়িয়ে থাকে, সেই সেনাবাহিনীর ওপরে কতটা বিশ্বাস মানুষ রাখবে? এই মবকে কন্ট্রোল করার মতো ক্ষমতা এই সেনাবাহিনীর নেই। আমরা প্রথম আলো ডেইলি স্টার পড়ানোর সময় দেখেছিলাম, ভিডিওতে আমরা যা দেখেছি তাতে আমরা রীতিমতো শঙ্কিত এবং ভাবিত যে এই দেশটা কোথায় যাচ্ছে। সেনাবাহিনী হাত জোর করে বুকে জড়িয়ে ধরে 20 মিনিট সময় চাইছে। এই 20 মিনিটের মধ্যে আমরা সবাইকে বার করে নিচ্ছে, হাত জোর করছি, আপনারা কিছু করবেন না। আমাদের দেশের সেনাবাহিনী ভাবতে পারে? আপনারা এই সেনাবাহিনী নিয়ে গর্ব করেন? এই ওয়াকারুজ্জামান, তার মতো বেঈমান, ঘাতক এবং দেশদ্রোহী আর দুটো নেই। তিনি অনেক কিছু বলেছিলেন, জানমালের দায়িত্ব আমি নিলাম, এনাফ ইজ এনাফ, ফুল স্টপ, অনেক বড় বড় কথা বলেছিলেন, কিন্তু কার্যক্ষেত্রে তিনি কিন্তু কোনোটাই করতে পারেননি, মানে কার্যকর করতে পারেননি। এই সময়তে যা পরিস্থিতি, তা বিচার বিশ্লেষণ করে সিআইএ
এবং পেন্টাগন দুজনেই একে সতর্ক করেছে যে এখন নিরাপদ নয় আপনার দেশ, যেটা ট্রেসি বলেছিলেন। তাই টিকিট কাটা সত্ত্বেও 25 তারিখ তারেক রহমান আসবেন কিনা দেশে, সে ব্যাপারে কিন্তু সন্দেহ আছে। হয়তো সেই কারণেই তার স্ত্রী হয়তো ফেরত চলে গেছেন, তিনি আসবেন না বলে। হয়তো তিনি ফোন করে গোপনে বলে দিয়েছেন যে আমি হয়তো যাচ্ছি না, পরে জানিয়ে দেবো, এখনই কেউ জানাবো না। যার জন্য দেখবেন বিএনপির মধ্যে সেই উন্মাদনাটা নেই, যে 18 বছর বাদে তাদের নেতা দেশে ফিরছে, যে উন্মাদনা থাকার কথা, সেই উন্মাদনা কিন্তু বিএনপির মধ্যে নেই। আমার মনে হয়, আমি শিওর না, কিন্তু ঘটনাচক্র যা ঘটছে এবং যা শোনা যাচ্ছে, তারেক রহমান সম্ভবত 25 তারিখে দেশে ফিরছেন না। এখন দেখা যাক তারেক রহমান সমস্ত কিছু উপেক্ষা করে দেশে ফেরেন কি না ফেরেন। এই যে 152টা স্থাপনা কমপক্ষে সারা দেশে ভাঙা হয়েছে, তার মধ্যে 12 জন হলো আওয়ামী লীগ নেতার বাড়ি, যেখানে আবার আগুন দেওয়া হয়েছে। 32কে 2 দফা আবার আক্রমণ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। এই এত কিছু ঘটনা ঘটলো এবং ঢাকার একদম প্রাণ কেন্দ্রে, ক্যান্টনমেন্টের একদম কাছে, অথচ আমরা সেখানে পুলিশি তেমন কোনো তৎপরতা কেন দেখলাম না? কেন সেনাবাহিনী সময় মতো সেখানে এলো না? যদিও দেরি করে এসেছে, সেখানে আবার উপস্থিত জঙ্গিদের কাছে সময় চাচ্ছে যে আমাদের 20 মিনিট সময় দেন, আমরা একটু ভেতরে গিয়ে চলে আসবো। কেন এরকম হলো? আপনার কি একবার প্রশ্ন জেগেছে মনে যে কাদের নির্দেশে, কি উদ্দেশ্যে এই ঘটনাগুলো ঘটলো, এই ভাঙচুরের ঘটনাগুলো ঘটলো, এবং বিশেষ করে মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত ছায়ানট সহ আরো অনেক প্রতিষ্ঠান কেন ভাঙচুর করা হলো? এবং আরো ইন্টারেস্টিং হলো, এখানে উদীচী গত বছরের জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, যে মোল্লা সেনা অভ্যুত্থান, সেখানে উদীচীর ভূমিকা আপনাদের নিশ্চয়ই মনে আছে। তারাও সেদিন লাল বদর সেজেছিল। আর প্রথম আলো, ডেইলি স্টারের কথা কি বলবো, এটা আপনারা সবাই জানেন। এই সামগ্রিকভাবে বাংলাদেশ বিরোধী যত ষড়যন্ত্র হয়, গণতন্ত্র বিরোধী যত ষড়যন্ত্র হয়, -2 যত ষড়যন্ত্র হয়, বিরাজনীতিকরণের পক্ষে যত ষড়যন্ত্র হয়, সবখানে প্রথম আলো এবং ডেইলি স্টার থাকে। কেন এই প্রতিষ্ঠানগুলো ভাঙা হলো? আমার মনেও আপনাদের মতো প্রশ্ন জেগেছিল। আমি এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে যখন উত্তর পেলাম, তখন আমি এতটাই অবাক এবং ব্যথিত হয়েছি যে আজকে আপনাদের সাথে সেটা নিয়েই কথা বলবো। তবে তার আগে আরো জরুরি কিছু বিষয় আমি একটু শেয়ার করতে চাই। আজকে বাংলাদেশে 6 জন সেনা কর্মকর্তার লাশ এসেছে। আপনারা জানেন যে তারা জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত ছিল এবং সুদানে এক হামলায় তারা নিহত হয়েছে, এবং আরো প্রায় 10 বা 11 জন আহত হয়েছে। যারা আহত হয়েছে তারা বর্তমানে কেনিয়ার নাইরোবিতে আগা খান হাসপাতালে চিকিৎসাধীন এবং সবাই মোটামুটি আশঙ্কামুক্ত। কিন্তু এই যে 6 জন সেনা কর্মকর্তার দেহ এলো, তাদের এয়ারপোর্টে রিসিভ করতে গিয়েছে চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল শামীম এবং আরো কয়েকজন এই বিমানবন্দরের লোকজন, আর্মির লোকজন। কিন্তু বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টার সময় হয়নি এই 6টি লাশকে এয়ারপোর্টে রিসিভ করতে যাওয়ার। অথচ আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে উন্মাদনা চলছে। এই ওসমান হাদিকে শ্রেষ্ঠ বাঙালি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালিও কেউ কেউ বলছে, তাকে নিয়ে কত মাতম, এবং তার মৃত্যু সংবাদে সারা দেশ জুড়ে ভাঙচুর, সন্ত্রাস, নৈরাজ্য। এটা নিয়ে গতকালও আমি বলেছি, এবং সেনাবাহিনীতে এটা নিয়ে কিন্তু ব্যাপক ক্ষোভ হয়েছে। এবং আজকে তারা আশা করেছিল প্রধান উপদেষ্টার না হোক, অন্তত একজন উপদেষ্টা হলেও সেই লাশগুলো রিসিভ করতে এয়ারপোর্টে যাবে, কিন্তু কেউ যায়নি। আজকে 27 বছরের প্রথম আলো, এই 27 বছরের পথ চলায় যে কোনোদিন একদিনের জন্য তার প্রকাশনা বন্ধ রাখেনি, সরকারি ছুটি ছাড়া, সেই প্রথম আলো গতকাল প্রকাশিত হয়নি এবং আজকে প্রকাশিত হয়েছে। এবং আজকে প্রকাশিত হয়েছে, তারা শিরোনাম করেছে প্রথম আলো ডেইলি স্টার আক্রান্ত, কিন্তু 32 ভাঙলে তারা লেখে যে 32 ভেঙেছে ছাত্র জনতা। ডেইলি স্টার, প্রথম আলো কারা ভেঙেছে?
এই প্রশ্নের উত্তর কিন্তু পুরো রিপোর্টটা পড়ে আমি কোথাও পেলাম না যে কারা ভেঙেছে। এটা পুড়িয়েছে, আগুন দিয়েছে, ভেঙেছে, সব লেখা আছে, কিন্তু কারা ভেঙেছে, এটা কি ছাত্র জনতা না কারা, সেটা কিন্তু নেই। আমি আরো অবাক হলাম যে প্রফেসর ইউনূসের সাথে ফোনে কথা বলেছে দুই সম্পাদক মতিউর রহমান এবং মাহফুজ ভাই, এবং একটা সরকারের প্রধান তিনি ব্যথিত হয়েছেন এই ঘটনায়। শুধু আমাদের মতো আমজনতার মতো তিনিও ব্যথিত হয়েছেন, আর কিছুই তার করণীয় ছিল না। এই যে প্রকাশ্যে একেবারে ভাঙা হলো, তার কি এটা ঠেকানোর কথা ছিল না? এটা কি সরকারের দায়িত্ব না? এবং আরো অবাক করা ব্যাপার কি জানেন, এই মতি ভাই এবং মাহফুজ ভাইকে দেখলাম যে একেবারে গদ হয়ে গেছে, এবং তাদের কথাবার্তা আচরণে মনে হয় এটা বোধহয় আওয়ামী লীগ এসে পুড়িয়ে দিয়েছে, ফ্যাসিস্ট এসে ভেঙে দিয়েছে। মূল ঘটনা হলো, এইটা বিশ্বাস করতে আপনাদের অনেকের কষ্ট হবে, কিন্তু আমার সূত্র আমাকে নিশ্চিত করেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে সারা দেশব্যাপী এই ভাঙচুর হয়েছে, এবং এই যে স্পেসিফিক ইনস্টিটিউশন ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার, এই সব ভাঙচুরের নির্দেশ দিয়েছিলেন স্বয়ং প্রধান উপদেষ্টা। তার এই নির্দেশ বাস্তবায়নে সমন্বয়কের ভূমিকা পালন করেছে তারই এক বিশেষ সহকারী, যিনি একটি ভিনদেশী নাগরিক। এই বিশেষ সহকারী তার খুব ঘনিষ্ঠ একজন প্রবাসী ইউটিউবার, যিনি ফ্রান্সে থাকেন, তার সহায়তা কামনা করেছেন, এবং তখন সেই ফ্রান্সের ইউটিউবার তার আরেকজন অনুসারী ইউটিউবার, যিনি মার্কিন মুলুকে থাকেন, তার সাথে কথা বলেছেন। এবং এইবার আপনারা দুয়ে দুয়ে চার মিলা দেখবেন, যখন ভাঙচুর চলছে, প্রথম আলো ভাঙা হয়েছে, এবার আপনারা ডেইলি স্টারে আসেন, কারা কারা এই ইনস্ট্রাকশন গুলো দিয়েছে ফেসবুকের মাধ্যমে। এবং এটার জন্য বৃহস্পতিবার বেছে নেওয়া হয়েছিল, যে বৃহস্পতিবার রাতের পরে শুক্রবার দিন ছুটি, সুতরাং এই ঘটনাগুলো ঘটানো খুব ইজি হবে। এবং এই ব্যক্তিগত সহকারীর পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলা হয়েছিল যে যেহেতু ওসমান হাদি মারা গেছে, ছাত্র জনতা শোকাহত, তারা স্বতঃস্ফূর্তভাবে শোক জানাতে রাস্তায় নামতে পারে, তাদের যেন কোনোভাবে বাধা না দেওয়া হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বুঝতে পারেন যে এরকম ভাঙচুর হবে এবং সেই ভাঙচুরে তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেবে না, তখন তিনি মোবাইলটি অফ করে রাখেন। কারণ তিনি জানেন যে ঢাকা শহরে বা সারা দেশে যখন এই সন্ত্রাসী ঘটনাগুলো ঘটবে, ভাঙচুর হবে, তখন স্বভাবতই মানুষজন স্বরাষ্ট্র উপদেষ্টাকে খুঁজবে। বৃহস্পতিবার রাতে যারা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যোগাযোগের চেষ্টা করেছেন, অনেকেই খেয়াল করেছেন তার মোবাইল বন্ধ ছিল। এবং যখন এই সন্ত্রাসী ঘটনাগুলো ঘটে, তখন পুলিশের আইজিপি ডক্টর বাহার তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পরামর্শ পাওয়ার জন্য তাকে ফোন করে দেখেন তিনি মোবাইল বন্ধ, এবং এক পর্যায়ে আইজিপি নিজেও তার মোবাইলটি বন্ধ করে রাখেন। পরে ঘনিষ্ঠ একজনের কাছে স্বরাষ্ট্র উপদেষ্টা খুব দুঃখ করে বলেছেন যে ভালা মানুষের ভাত নাই। তো এই যে মানে টেকনিকটা দেখেন, ডক্টর ইউনূস এটা তার সুন্দর মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে এই কাজটা করেছে। এই ঘটনাগুলো ঘটার পরে এই যে এতগুলো কমপক্ষে 10 জন মারা গেছে সারা দেশে, কোনো ঘটনায় কোনো মামলা হয়নি। আন্তর্জাতিক মিডিয়ায় যখন ময়মনসিংহের ভালুকার ঘটনাটি এলো, যেমন এই যে দীপুকে পুলিশ অ্যারেস্ট করেছিল, তাকে থানা থেকে বের করে নিয়ে পিটিয়ে হত্যা করে তারপরে তাকে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় আন্তর্জাতিক মিডিয়া যখন সোচ্চার হয়েছে, তখন 7 জনকে একটা আই ওয়াশের জন্য গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ডক্টর ইউনূস আবার জাতিসংঘ মানবাধিকার কমিশনের খুব উচ্চ পদস্থ কর্মকর্তা, তার ঘনিষ্ঠ বন্ধু, তার সাথে যোগাযোগ করে বলেছেন যে এরকম একটা ঘটনা ঘটেছে। কারণ প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, এইসব ঘটনারও একটা ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট হয়েছে। এই ইম্প্যাক্টের ফলে ডক্টর ইউনূস তখন তার বন্ধুর কাছে, জাতিসংঘের বন্ধুর কাছে সহায়তা কামনা করেন, এবং বন্ধু বলছেন যে ঠিক আছে ডক্টর ইউনূস, ইউ লিভ ইট অন মি, তুমি আমার উপরে ছেড়ে দাও, আমি এটা ম্যানেজ করবো। এবং তারপরেই দেখেছেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ওসমান হাদির মৃত্যুর ব্যাপারে বিবৃতি এসেছে, এবং তারা, আমি অবাক হব না যদি দেখি যে তারা একটা ইনভেস্টিগেশন টিম পাঠায় দিছে বাংলাদেশে। জাতিসংঘের মহাসচিবও দেখলাম ওসমান হাদির মৃত্যু নিয়ে কথা বলেছে। সুতরাং এই যে মেটিকুলাসলি ডিজাইন,
এই পুরা ডিজাইনটা খুব নিখুঁতভাবে করা হয়েছে। একটা মাত্র ভুল সেখানে হয়েছে যে এই উগ্র জঙ্গি গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী, তারা ভারতের চিটাগাং এবং খুলনার স্থানীয় কার্যালয় এবং তাদের যে রাষ্ট্রদূতের পক্ষে যিনি থাকেন, দূতাবাসের পক্ষে, তার বাসভবন আক্রমণ করেছে। দ্যাট ওয়াজ দ্য অনলি মিস্টেক ডক্টর ইউনূস কমিটেড, এবং এইটার জন্য তাকে মাসুল দিতে হবে। আমি জানি আপনারা অনেকেই অবাক হচ্ছেন, কিন্তু ডক্টর ইউনূসকে যারা এখনো চেনেননি তারা একটু মিলিয়ে দেখবেন যে এই মানুষটা এরকমই, এবং খুব নিখুঁতভাবে তিনি এই ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে তিনি আজকে এই যে সংসদ ভবনে লোক আনা টানা, তিনি একটা গত বছরের জুলাই আগস্টের একটা ভাই বানার চেষ্টা করছেন, কারণ তিনি সরকার পরিচালনায় ব্যর্থ, বাংলাদেশ